আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে চলে আসছেন মুফতি তারেক মাসুদ সাহেব। তার বিষয়টা নিয়ে বাংলাদেশে নেগেটিভ পজিটিভ দুই ধরনের কথাবার্তাই হচ্ছে। কেউ কেউ পজিটিভ বলছে, কেউ কেউ নেগেটিভ বলছে। আমার কাছে একটা বিষয় যেটা মনে হয়, যেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে কারো ব্যাপারে যে কোনো ধরনের, বিশেষ করে যদি আপনি পজিটিভ মন্তব্য করতে চান, তাহলে সেক্ষেত্রে আসলে মিথ্যা না হয় এজন্য খুব বেশি তার ব্যাপারে জানার প্রয়োজন হয় না। কোনো একটা টপিকে তার ব্যাপারে আপনি প্রশংসা করবেন, এক্ষেত্রে খুব বেশি ঘাটাঘাটির প্রয়োজন হয় না। কারণ যে বিষয়টা আপনি দেখলেন ওই বিষয়ে একটা পজিটিভ মন্তব্য আপনি করতে পারেন। কিন্তু কারো ব্যাপারে যখন আপনি নেগেটিভ মন্তব্য করবেন, তখন আপনাকে অবশ্যই খুব ভালো করে তার ব্যাপারে জানাশোনা থাকা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি কিন্তু সবসময় বলি, আমাদের যার ব্যাপারে, যে কোনো ব্যাপারেই যখন আমরা কোনো মন্তব্য করতে যাব, নেগেটিভ মন্তব্য, তখন আপনাকে অবশ্যই ওই বিষয়টা নিয়ে একটু ডিপলি রিসার্চ করতে হবে। রিসার্চ করে তারপরে একটা কিছু যদি আপনি বলতে চান বলতে পারেন। এখন বাংলাদেশের প্রচুর পরিমাণে মানুষ তারা তারেক মাসুদ সাহেবকে চিনে না। এটা স্বাভাবিক, না চেনাই স্বাভাবিক, সে তো এই দেশের মানুষ না, তাকে চিনতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়ও হয়তো অনেক ক্ষেত্রে হবে না। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে অনেক মানুষ তাকে না চিনে, জাস্ট তার কোনো একটা ক্লিপ, বক্তব্যের কোনো একটা অংশ তার সামনে আসছে, সেই বিষয়টা নিয়ে সে বিভিন্ন ধরনের জাজমেন্টাল একটা আলোচনা শুরু করছে আর কি। আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি যখন কারো একটা লাইন শুনবেন বা আলোচনার একটা সেন্টেন্স শুনবেন, আপনি কিন্তু আসলে ওই বিষয়টা নিয়ে ভালোভাবে জানবেন না। সমস্যা হচ্ছে যদি আপনি শুধু ওই একটা লাইন নিয়ে আলোচনা করতেন তাহলেও মানা যেত, কিন্তু ওই একটা লাইনকে কেন্দ্র করে আপনি আগে পিছে তার জীবনের এদিক সেদিক বিভিন্ন বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন। এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আপনি ভালোভাবে না জানবেন, ততক্ষণ পর্যন্ত ওই সাইটগুলো আপনাকে আলোচনা করা বা ওই সাইটগুলো নিয়ে আপনার কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। অনেক মানুষ তারা আসলে জানেই না যে তারেক মাসুদ সাহেব তার ইলমি গভীরতা, ইলমি আলোচনাটা কেমন, তারা শোনেই নাই কখনো। আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আলোচক দুই প্রকার। এক প্রকার হচ্ছে যে সমস্ত আলোচকের কোনো এলেম কালাম তেমন নেই, জাস্ট কথা বলে একটু মজা লাগে শুনতে, একটু আলোচনা একটু মধুর লাগে, একটু সুর আছে সুন্দর, বা আলোচনা শুনতে ভালো লাগে। এলমে গভীরতা তেমন নেই, কিন্তু আলোচনাটা শুনতে ভালো লাগে। এটা হলো এক প্রকার। আরেক প্রকার হচ্ছে যে ইলমি গভীরতা অনেক, তারা যখন আলোচনা করে তার মধ্যে ইলমি, আমলি এবং জ্ঞানের গভীরতা অনেক পাওয়া যায়, কিন্তু ওটার মধ্যে রস নেই, শুনতে বোরিং লাগে, বেশি একটা ভালো লাগে না, কারণ রসকস নেই, শুধু বই পড়ার মতো একাডেমিক আলোচনা। তো এই দুই ধরনের আলোচনা। খুব কম আলোচকই এমন আছে যার আলোচনা ইলমি আলোচনা এবং সাথে সাথে সেটা ইন্টারেস্টিং। এটা খুব কম আলোচক আছে বাংলাদেশে আছে কি না আছে সেটাও একটা বিবেচ্য। আমি মনে করি এইরকম যদি কয়েকজন থাকে, তার মধ্যে একজন হচ্ছে, অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন মুফতি তারেক মাসুদ সাহেব, যার আলোচনা ইলমি আলোচনা শুনতে হবে আপনি হঠাৎ করে সে পুরো আলোচনার মধ্যে জাস্ট আপনাকে একটু ইন্টারেস্টিং লাগানোর জন্য বা আপনার মুডটাকে একটু ভালো করার জন্য একটা বিষয় বললো, আপনি জাস্ট ওইটুকু আপনি শুনে আপনি বিভিন্ন ধরনের আগে পিছের বিভিন্ন মন্তব্য করা শুরু করলেন। এটা তো আসলে একজন ডিপ নলেজ সম্পন্ন ব্যক্তির জন্য, জ্ঞানী মানুষের জন্য এটা কাম্য না। এটা বেসিক একটা বিষয়। এটা অনেকেই এই জাতীয় ভুলটুল করে বা অনেকে এই জাতীয় কথাবার্তা বলে। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি যখন বলবেন, কারো ব্যাপারে প্রশ্ন উঠাবেন, তখন আপনাকে অবশ্যই তার ব্যাপারে একটু ডিপ রিসার্চ প্রয়োজন আছে, এটা আমি মনে করি। তো সে ঘন্টার পর ঘন্টা তার ইলমি আলোচনা আছে, তার জ্ঞানের গভীরতার আলোচনা আছে। আমার মনে হয় যে যারা মন্তব্য করছেন তারা সেই সমস্ত আলোচনাকে তার কোনো আলোচনাই শোনার নাই, শুধুমাত্র তার 4 বিয়ের ব্যাপারে যে পজিটিভ যেই মন্তব্যগুলো আছে বা এই বিষয়ে যে রসাত্মবোধক কিছু কথাবার্তা আছে সেগুলো তারা শুনছেন। এবং আপনি হয়তো জানছেন যে সে 2টা বিয়ে না 3টা বিয়ে না 4টা বিয়ে করছে, সেই বিষয়টা নিয়ে আপনি জাস্ট তার ব্যাপারে জাজমেন্টাল একটা
মানে আলোচনা শুরু করছেন, কিন্তু সে দ্বিতীয় বিয়েটা কোন ক্ষেত্রে করছে, তৃতীয় বিয়েটা কোন ক্ষেত্রে করছে, কেমন মেয়েকে করছে, কোন পরিবেশে করছে, কেন করছে, কিছুই আপনি জানেন না। এই যে একটা মানে এটাকে আমি কি বলবো, আপনি যে এই ধরনের একটা মন্তব্য করছেন এমন একজন ব্যক্তি সম্পর্কে, আপনি আসলে এটা কি কোনোভাবে ঠিক হচ্ছে? আপনার এই বিষয়টা নিয়ে করা কি কোনোভাবে আপনার জন্য উচিত হচ্ছে? আমার কাছে তো মনে হয় না। আমার মনে হয় যে আপনাকে অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু ডিপ রিসার্চ প্রয়োজন আছে, এবং আপনাকে আমি রিকমেন্ড করব যে আপনি অবশ্যই তার ইলমি আলোচনাগুলো একটু শোনেন, তাহলেই আপনি বুঝবেন যে তার ইলমি গভীরতাটা কেমন। এবং অনেকেই যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে তার পাকিস্তানে তার ব্যাপারে এই সমালোচনা আছে, সেই সমালোচনা আছে, তার আকিদার ব্যাপারে এই কথা আছে, সেই কথা আছে। বাংলাদেশের মানুষ আসলে খুবই একটু ভয়ানক টাইপের, তাই না? যেখানে কোনো আলেম মানে কোনো অন্য মানুষ তো রক্ষা পায় না, কোনো আলেম রক্ষা পায় না। বাংলাদেশের কোনো আলেম এমন নেই যার আকিদার ব্যাপারে, যার আমলের ব্যাপারে, যার বিভিন্ন ব্যাপারে তাকে নিয়ে কটু মন্তব্য করা হয়েছে, এবং এই সে কটু মন্তব্য তার বিরুদ্ধে কথাবার্তা বলা হয়েছে, সেগুলো সাধারণ বিষয় না, তার আকিদাগত বিষয় বা বড় বড় মেজর পয়েন্ট নিয়ে তাকে আলোচনা করা হয়েছে। বাংলাদেশেরই কোনো আলেম বাদ নেই। কোন আলেমের কথা বলবেন? মানে আমি যদি একটা জাস্ট একটা উদাহরণ হিসেবে বলি যে বাংলাদেশ সর্বজন স্বীকৃত বা সবাই যাকে একটু বেশি শ্রদ্ধা করে তিনি হচ্ছেন মুফতি আব্দুল মালেক সাহেব। আব্দুল মালেক সাহেব সম্পর্কে কেমন মন্তব্য করা হয়েছে সেটা কি আপনি জানেন? আমি সরাসরি শুনছি আব্দুল মালেক সাহেবের বিরুদ্ধে অন্য আরেকজন বড় আলেমের, অন্য আরেকজন বিখ্যাত বাংলাদেশের আলেমের মানে খুব বড় ধরনের খারাপ মন্তব্য শুনেছি। এখন ওই আলেমের মানে আব্দুল মালেক সাহেবের বিরুদ্ধে যে আরেক আলেম, বিখ্যাত আলেম, নাম বলবো কি না? নাম বললে কি ঠিক হবে? নাম না বলে ভালো। অন্য আরেকজন বিখ্যাত আলেম যে উল্টাপাল্টা কথা বললো, এই জন্য জাস্ট আপনি একজন উল্টাপাল্টা কথা বলছে বা একটা কিছু বলছে সেই ভিত্তি থেকেই তাকে আপনি বিরূপ মন্তব্য করা শুরু করবেন? আর কোনো মানুষ তো স্বয়ংসম্পূর্ণ না। আপনি যে মেন্টালিটির বা আপনি যেটা চাচ্ছেন, আপনি ইসলাম বলতে যেটা বুঝেন বা আপনি অবস্থা ভেদে আপনি যেটা বুঝেন বা আপনি যেটা সঠিক মনে করতেছেন সেটাই যে সঠিক, এটা আসলে কতটুকু? আপনি ভাবছেন যে এই কোনজি বা এই প্যারামিটার, এই লাইনের মধ্যে মধ্যে যারা যে সমস্ত উলামা ইকরাম থাকবে তারা হচ্ছে সঠিক এবং তারা হচ্ছে ভালো এবং তারা হচ্ছে ঠিক, এটা আপনি বলছেন বা আপনার মেন্টালি এটা সেট হয়ে আছে, এটা প্রোগ্রামড হয়ে আছে আপনার মেন্টালি। এখন ওই লাইনের মধ্যে, ওই প্যারামিটারের মধ্যে যারা যারা আসবে আপনি তাদেরকে ভালো মনে করবেন, তাদেরকে সঠিক মনে করবেন, সহি মনে করবেন। ওই প্যারামিটারের বিপরীতে গেলে বা ওই প্যারামিটার থেকে একটু বের হয়ে গেলেই আপনি তাকে খারাপ মনে করবেন, কারণ আপনার তো একটা প্রোগ্রাম সেট হয়ে আছে, আপনি তো ওইটার ভিতরে নিয়েই সবাইকে জাজমেন্ট করবেন, তাই না? সমস্যাটা এখানেই। আপনি যেটাকে কুফরি মনে করতেছেন, আপনি যেটাকে হারাম মনে করতেছেন, আপনি যেটাকে বেঠিক রাস্তা মনে করতেছেন, সেটাকে আসলেই বেঠিক? এটা এই প্রশ্নটা নিজেকে করা উচিত। আর কোনো একজনের কোনো একটা বিষয়ে যদি ভুল হয়, কোনো একটা কথা বা কোনো একটা বিষয় ভুল হয়, তার পুরা সব কিছুকে নাকচ করে দেওয়া এবং তাকে নিয়ে কটু মন্তব্য করা, এটা বাংলাদেশের একটা স্বভাব, বাংলাদেশের নিয়মে এটা। যার কারণে বাংলাদেশের কোনো আলেম রক্ষা পায় না, কারণ মানুষ তো সে যে আলেমই হোক, বাংলাদেশে বিখ্যাত হোক আর অবিখ্যাত হোক, যে আলেমই হোক, সে তো মানুষ, তার তো ভুল হয়, তার কথাবার্তায় ভুল হয়, তার আচার আচরণে ভুল হইতে পারে, তার বিভিন্ন ক্ষেত্রে ভুল। যদি একটা ভুল হয়েছে বাস সে কাফের এবং সে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া, বা যদি এমন আক্রমণাত্মক নাও বলি, কমপক্ষে সে পথভ্রষ্ট বা তার জাহান্নামের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। মানে কথার ভাবে আর কেমনটা বোঝা যায়। দেখেন, মানুষ হিসেবে যদি এইরকম যদি আপনি শক্ত করে ধরেন, তাহলে আপনি নিজেও দেখবেন আপনি তো আসলে বিখ্যাত কেউ না, আপনি তো আর সেরকম উঁচু লেভেলের কেউ না যে আপনাকে নিয়ে কেউ মন্তব্য করবে বা আপনাকে নিয়ে কথা বলবে। আপনি তো এই লেভেলের কেউ না, যার কারণে আপনাকে কেউ মন্তব্য করে না। কিন্তু আপনি যদি উঁচু লেভেলে ওঠেন বা একটু মানুষের মাঝে আলোচিত হন, তাহলে দেখবেন যে অনেকের দৃষ্টিতে আপনিও কাফের হয়ে গেছেন। কারণ এটা তো বাংলাদেশের একটা স্বভাব। একটু এদিক সেদিক হলেই তার পুরা জীবনের সকল কারনামা, পুরা জীবনের সকল কর্ম, পুরা জীবনের সকল আমল, সব কিছু, সকল দাওয়াতি কাজ, যত ইসলামের ক্ষেত্রে তার যত অবদান, সব কিছু ভুলে যাওয়া হয়। এটা বাংলাদেশের একটা নিয়ম। তো এইভাবে যদি ধরা হয়, মানুষ কিন্তু ভুল করবেই, মানুষের ভুল
হবেই। এইভাবে যদি ধরা হয় বাংলাদেশের কোনো আলেম রক্ষা পাবে না এবং রক্ষা পায়ও নাই। বাংলাদেশের কোনো আলেম রক্ষা পায় নাই, সবাইকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করা হয়েছে এবং একদল আরেক দলের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য অলরেডি সবসময় করা হয় এবং বাংলাদেশের আলেম শেষ হয়ে গেছে, মানে তাদের বিরুদ্ধে তো বলা হয়েছে। এখন বাহির থেকে কোনো আলেম আসলে তার বিরুদ্ধেও করা হয়। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে এত আলেম থাকতে, এত গুরুজন থাকতে ওই বাহির থেকে কেন আনা লাগবে? আর বাহির থেকে কেউ একজন আসলেই তাকে এত কদর বা এত, শোনেন ভাই, মেহমানদারি বলতে একটা বিষয় আছে। একজন মেহমান, সে দূর থেকে আসছে, তাকে নিয়ে একটু করা হবে। আপনার পরিবারের লোক, আপনার বাড়ির লোক, তার সাথে যেমন আচরণ, তার সাথে যেমন স্বাভাবিকভাবে হয়, বাহির থেকে একজন আসলে অবশ্যই তার ক্ষেত্রে একটু ভিন্ন হবে। এটা তো কমন সেন্স, তাই না? এটা কি আপনাকে কেউ শেখাই দিবে? এটা কি কোনো শেখানোর বিষয়? এটা কি বলার বিষয়? এটা আমি কেন বলবো? এটা তো আপনার কমন সেন্স এটা বলবে, তাই না? যে কেউ, সে যেই হোক না কেন, একজন আলেম, সে বাহির থেকে দূর থেকে আসছে, তার ব্যাপারে একটু কদর থাকবে, একটু আলাদা একটা কদর তো অবশ্যই থাকবে, তাই না? আলাদা কদর বলতে আমি বাংলাদেশের অন্যান্য উলামা একরাম, বাংলাদেশেরই অন্যান্য উলামা একরাম, তারা যখন বিভিন্ন জায়গায় যায়, মাহফিলে যায়, তাদেরও তো আমি এমনটাই দেখি। হয়তো দেশের বাইরে একজন এসে আরেকটু বেশি কদর করা হইতে পারে, এটা তো স্বাভাবিক। এই স্বাভাবিক ছোটোখাটো সাধারণ বিষয় নিয়ে কথাবার্তা বলা, আলোচনা করা, উল্টাপাল্টা বলা, মানে এটা আমি কী বলবো, মানে আমাদের রক্তের মধ্যে যেই বিষয়টা মিশে আছে, এটা থেকে কি আমরা কোনোভাবে বের হতে পারবো না? কোনোভাবে এটা সলিউশন নেই। আমার কাছে মনে হয় এটা সলিউশন আছে। আমাদের শিক্ষিত হতে হবে ভাই। শিক্ষিত হওয়া মানে কোনো একটা সাবজেক্ট, কোনো একটা বিষয়ে ভালো জানাকেই শিক্ষিত বলা হয় না। ওভারঅল জ্ঞান অর্জন করা দরকার। ওভারঅল মানে সব বিষয়ে নলেজ নেওয়া দরকার। তখন আপনার মধ্যে একটা আপনার মন মানসিকতা একটু বড় হবে, আপনি একটু ব্রড মাইন্ডেড হবেন যখন আপনি ওভারঅল সব বিষয়ে জ্ঞান অর্জন করবেন। কিন্তু আপনি যদি জাস্ট একটা সাবজেক্ট বা একটা বিষয়ে বা একদিকে আপনি ধাবিত হন এবং ছোটোকাল থেকে মৃত্যু পর্যন্ত ওই একটা দিকেই থাকেন, তাহলেই আপনি ঘাওড়া হয়ে যাবেন। তাহলেই আপনি ওই বিষয় ছাড়া পৃথিবীর আর কোনো কিছু বুঝবেন না। আর কোনো বিষয় দেখলে আপনার কাছে মনে হবে বিপদগামী, পথভ্রষ্ট, বা আর কোনো কিছু মনে হলেই মনে হয় বাতিল, এটা মনে হবে। কারণ আপনি সারা জীবনটা একদিকে চলছে। এই জন্য তো অনেকেই হয়তো বলতে পারেন যে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? বাংলাদেশ আমাদের রক্তের সাথে যেটা মিশে আছে, এখান থেকে আসলে মুক্তি পাওয়ার একটা বিষয়, আমাদের মনটাকে বড় করার একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে আমাদের নলেজ নেওয়ার ক্ষেত্রে একটু ব্রড মাইন্ডেড হওয়া উচিত। একটু জ্ঞান অর্জনের ক্ষেত্রে মানে একটু বড় মন মানসিকতার পরিচয় দেওয়া উচিত, যে সব জায়গা থেকে জ্ঞান অর্জন করবেন। মোটামুটি হালাল যেগুলো, বা যেগুলোকে একেবারে ভ্রান্ত না, একেবারে একটা আছে না যে একেবারে কুফরি, ওইগুলো না, যেগুলো পড়ার মতো আর কি। এবং জ্ঞান অর্জনের জায়গা যেগুলো, সেই জায়গাগুলোতে আমাদের পদচারণা করা উচিত এবং সর্বক্ষেত্রেই আমাদের চলাচল করা উচিত। তাহলেই আপনি দেখবেন যে আপনার মন মানসিকতা বড় হয়েছে, আপনি চিপ মেন্টালিটির যে একটা মন মানসিকতা তৈরি হয়েছে, এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এটা দূর হয়ে যাবে এবং দূর হয়ে যাওয়া জরুরি। দূর না হলে আসলে প্রত্যেকটা সময় আপনার কাছে মনে হবে এ ভুল, সেই ভুল, মানে সব নেগেটিভ বিষয় আপনি দেখবেন, কোনো পজিটিভ কোনো কিছু আপনার সামনে আসবে না। আর নেগেটিভ বিষয়টা এটা হচ্ছে যে সবাইগুলো 4 থেকে 7 গুণ বেশি পাওয়ারফুল আপনাকে কোনো একটা দিকে আটকাই দেওয়ার জন্য, কোনো একটা যাত্রা, কোনো একটা ক্ষেত্রে আটকাই দেওয়ার জন্য অনেক বেশি পাওয়ারফুল। তো আপনি যদি ব্রড মাইন্ডেড না হন, যদি জ্ঞান অর্জনের ক্ষেত্রে একটু ব্যাপক না হন, তাহলেই আপনি এই প্রবলেমের শিকার হবেন। জানি না কেমন লাগলো, কারো কাছে খারাপও লাগতে পারে। আমি মনে করি যে ভালো কিছু বলেছে। আশা করি ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।